ওয়েলকাম টু ব্যাক প্রিয় লিসেনার। যারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, ঘটনা অনেক ভয়ঙ্কর ঘটনা। যাদের হচ্ছে ভৌতিক জিনিস বা জিন সম্পর্কে যাদের ধারণা আছে বা জিন ভৌতিক ঘটনা শুনতে ভয় পান, তারা হচ্ছে ভিডিওটা এড়িয়ে যেতে পারেন, কারণ ঘটনাটি অনেক ভয়ঙ্কর হতে চলছে। ঘটনাটি ঘটেছে 2010 সালে। আমরা যখন 10 জন বন্ধু হচ্ছে রাতে সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতে আমরা হচ্ছে সবাই বিলপাড়ায় মাছ ধরতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে নাছরবান্দা, যেটা বলবো সেটাই করব। তো কোনো কথা না চিন্তা করে আমরা 10 জনের মধ্যে সিদ্ধান্ত নিলাম সেইখান থেকে 3 জন মাছ ধরতে যাব। আমি, রাজীব আর সাকিব 3 জন সিদ্ধান্ত নিলাম যে রাত যখন 12টা বাজে আমাকে ডাক দিস, আমি হচ্ছে মাছ ধরতে যাব তোদের সাথে। তো যেই কথা সেই কাজ, আমি রুমের মধ্যে আসলাম। রুমের মধ্যে এসে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলাম ঘড়িতে সময় তখন রাত 10টা এরকম। তো হঠাৎ করে আমার দরজায় হচ্ছে টোকা মারছে কে। ওই পাশ থেকে ভারী একটা কণ্ঠে আওয়াজ আসলো, আমি রাজীব, দরজা খোল, মাছ মারতে যাবি না। আওয়াজটা আমার কেমন যেন সন্দেহজনক লাগলো, তবু ঘুমের মধ্যে ছিলাম, তাই বিষয়টা আওয়াজটা আমি খেয়াল করতে পারিনি। তারপর হচ্ছে মাছ ধরার জন্য একটা লাইট আর একটা হচ্ছে পলো, মাছ ধরার যেটাকে আমরা হচ্ছে টেটা বলে, তো টেটা নিয়ে আমরা হচ্ছে মাছ ধরতে গেলাম। আমাদের বাড়ির থেকে হচ্ছে বিলপাড়ায় ওই যেখানে মাছ ধরতে যাব সেইখানে যাইতে হচ্ছে প্রায় 15 মিনিট সময় লাগে। তারপর আমি আর রাজীব হাঁটা ধরলাম। আমি রাজীবকে বললাম যে সাকিব কোথায়। সাকিব আসলো না যে। রাজীব আমার কোনো কথাই জবাব দিল না। তারপর হচ্ছে আমি কিছু ভাবলাম না ভেবে আমি তার পিছ হেঁটে যাচ্ছি। সে আমার থেকে 3-4 হাত সামনে। আমি তাকে অনেক প্রশ্ন করলাম, সে আমার কোনো প্রশ্নের উত্তর দিল না। আমিও এটা নিয়ে কোনো সিরিয়াস নিলাম না। তারপরে আমরা মাছ ধরলাম। তারপরে নদীতে নামার পরে 4-5 মিনিট মাছ ধরলাম। মাছ ধরার পরে আমি পিছনে তাকিয়ে দেখি রাজীবও মাছ ধরছে। তারপরে আমার সামনে একটা অনেক বড় বোয়াল মাছ আসলো। আমি ওই মাছটার প্রতি লোভ পড়ে গেলাম। ভাবলাম ছোট ছোট মাছ ধরার থেকে একটা বড় মাছ নেই, এটাই বরং সাশ্রয়, একটা ধরেই বাড়িতে নিয়ে যেতে পারবো। তারপরে মাছটিকে উদ্দেশ্য করে আমি টেটা মারলাম। টেটাটা মাছের গায়ে লাগলো। যখনই আমি টেটাটা পানির থেকে উপরে তুললাম, দেখলাম কোনো মাছই নেই। বিষয়টা কেমন যেন আমার লাগলো। আমি ভাবলাম হয়তোবা টেটাটা আঘাতটা করতে পারেনি, মাছকে ছুটে গিয়েছে। আমি লাইট হাতে নিয়ে আবার সেই মাছের পিছনে পিছনে ছুটতে থাকলাম। ছুটতে আমি অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি এখন চার কোনা দেখলাম যে মাছটা আমি ধরতে পারছি না কোনোভাবে। তারপরে হচ্ছে আমি এই দিক সেদিক ঘুরে দেখলাম আমি বিলের মধ্যেখানে চলে এসেছি। চারদিকে নীরব, নিস্তব্ধ, কোনো শব্দ নেই। ঝিঝি পোকার চিকচিক শব্দ। কেমন যেন আমার তখন মনের মধ্যে একটা হালকা বাতাস বয়ে গেল। তারপর আমি পিছন করে দেখলাম রাজীব তার আকৃতি বদলে একটা কুকুরের আকৃতি ধারণ করল। বিষয়টা আমি খুবই ভয় পেলাম। আমার কাছে তো আর কোনো উপায় নেই। এদিকে বিলের মাঝপথে চারদিকে থই থই পানি, পানির ছোট্ট ছোট্ট ঢেউয়ের শব্দ। ভাবেন তো কিরকম একটা ভৌতিক পরিবেশ। তারপরে আমার চোখের পলকে সেই কুকুর থেকে একটা অবায়ব আকৃতি ধারণ করল। কালো খুসখুসে ফ্যাকাশে চোখ দুটো লাল বর্ণের, টক টক করছে। মুখের মাংসগুলো পচে খুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। চোখের সামনে এই দৃশ্য দেখার পরে নিজেকে আর স্বাভাবিক অবস্থায় ধরে রাখতে পারলাম না। সেই কালো অবয়ব আমাকে ফিস ফিস কণ্ঠে বলছে, বোয়াল মাছ ধরার অনেক শখ বুঝি তোর।
ওইটা বোয়াল না, ওটা আমার সন্তান। তোর জ্যাঠার আঘাতে সে মারা গিয়েছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। অবায়কের এমন ভারী ভারী গলার কণ্ঠ আমাকে আমাকে আরো ভয় ভীতি বাড়ালো। তখনও আমার মনের মধ্যে ভয় কাজ করছে, কিন্তু আমার মাথায় স্মরণ আছে, আমি যত ভয় পাবো, যত দুর্বল হয়ে যাব, ওই অবয়ব ততই আমাকে ভয় দেখাবে। আমি তখন একটু ভয়ে ভয়ে ভারী কণ্ঠে বললাম, আমি তো জানি না যে ওইটা বোয়াল মাছ। আমি ভেবেছি ওইটা বোয়াল মাছ। তোমার সন্তান হবে, আমি মানুষ হিসেবে তো সেটা জানি না। সে অবয়ব আবার ভারী কণ্ঠে বলল, জানিস না মানে? ওইটা আমার সন্তান, তুই ওকে আঘাত করেছিস, বাঁচবি না, কিছুতেই বাঁচবি না। অবায়কের এমন ভারী কণ্ঠ শুনে সেইখান থেকে দৌড়ানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। তারপর মনের মধ্যে যত প্রাণের শক্তি আল্লাহর নাম উজাড় করে আমি সেইখান থেকে এক দৌড় দিলাম। আমার পিছনে পিছনে সেই অবায়কও দৌড় দিচ্ছে। কতক্ষণ এইভাবে দৌড়েছে আমার জানা নেই। সকাল হওয়ার পরে আমি অবস্থান করি আমার ঘরের বিছানায়। আমার মা আমার মাথায় হাত বুলে দিচ্ছে, বলছে, তুই রাতে কি মাছ ধরতে গিয়েছিলি? তোর পায়ে কাদা দেখলাম। আমি বললাম, হ্যাঁ গিয়েছিলাম রাজীবের সাথে। আমার পাশে রাজীবও ছিল। রাজীব বলল, রাত 10টায় মাছ ধরে যাওয়ার কথা, কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোকে আমি তো আর ডাকি দেইনি, সাকিবও আসেনি, তাহলে তুই কার সাথে মাছ ধরতে গিয়েছিলে? আমি তখন বললাম, আমি তো তোর সাথে মাছ ধরতে গিয়েছিলাম। কেন, তুই তো আমাকে ডেকে নিয়ে গেলি, তোর পিছন পিছনে গেলাম। তখন রাজীব বলল, না, সেটা আমি ছিলাম না, হয়তো সেটা কোনো অবায়ক ছিল। তারপরে মা কবিরাজের কাছে গেল। ঘটনাটি এইখানে শেষ হলে পারত, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয় নাই। ঘটনার ধাপ কেবল সেইখান থেকে শুরু। তারপরে মা কবিরাজের কাছে নিয়ে গেল, সাধারণভাবে কবিরাজ ছিল। তারপরে কবিরাজ বলল, ও একটা খারাপ জিনের কপ্পরে পড়েছে, জিনটা অনেক শক্তিশালী। সেই দিন আল্লাহ রহমতে সে হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু জিনটা ওকে সহজে ছাড়বে না। সে 111 জিনের সর্দার, নাম তার আকসাদ, অনেক শক্তিশালী জিন। তাকে বসে আনা আমার পক্ষে অনেক কষ্টের ব্যাপার। আমি দিনাজপুরের আমার আলেম আছে দিনাজপুরে, সে অনেক জিন ভূত এই সম্পর্কে অনেক ধারণা আছে, এবং জিন ভূত ছাড়াই আপনারা সেইখানে তার সাথে আলোচনা করে দেখতে পারেন। এই আসাদকে ছাড়ানো আমার সাধ্যের বাহিরে, আপনারা আরো বড় মাপের কবিরাজ দেখেন। এই কথা বলার পরে কবিরাজ আমাকে কিছু পানি পড়া তেল পড়া দিয়ে চলে গেল। কিন্তু না, এই ভয়ঙ্কর ধাপ আমি আমার জীবন থেকে সরাতে পারছি না। এইভাবে 2 থেকে 3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পরে ঘুমের মাঝে আমি আবার স্বপ্নে দেখলাম সেই মাংস পচা লাল টকটকে সেই অবায়ব আমার স্বপ্নে এসে বলছে, হেসে হেসে বলছে, হা হা হা, কে ভেবেছিস আমার হাত থেকে তুই বাঁচতে পারবি? কখনোই না, কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলার পরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখলাম আমি ঘেমে গিয়েছি, আমার পিঠে ঘাম। তারপরে সকাল হলে সেই ঘটনাটা আমি মাকে বলে যে, মা, রাতের বেলা ঘুমানোর সময় সেই অবায়ক আবার স্বপ্নে আমাকে এইসব বলে গেল। আমার পরিবার, আমার মা, সবাই এ নিয়ে বিষয় কি একটা ঘটে গেল, নানা চিন্তায় পড়ে গেল। তারপরে আমরা 4 দিনের মাথায় সেই দিনাজপুরের কবিরাজের কাছে গেলাম। আমরা কবিরাজের বাড়িতে গেট খুললাম। গেট খোলার পরে কবিরাজের বাড়িতে গিয়ে দেখলাম সেইখানে নানান ভিড়, সেইখানে 50-60 জনের ভিড়। তারপরে আমরা সিরিয়ালের পিছনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সিরিয়াল কেটে গেল। তখন 1টা বাজলো। কবিরাজ বলল, আমি নামাজ আদায় করে আমি তোমাদের ঘটনাটি বিস্তারিত বলছি, বা এই সম্পর্কে আমি কিছু
বলছে। তারপরে আমরা অপেক্ষা করলাম। অপেক্ষার ঘন্টি শেষ হয়ে গেল। কবিরাজ আমাকে দেখে বলল, তুই একটা খারাপ জিনের কপ্পরে পড়েছিস। সে 110 জিনের সর্দার, তুই সর্দারের হাতে পড়েছিস। তার হাত থেকে তোকে ছুটানো অনেক কঠিন ব্যাপার। তোরা গত সপ্তাহে হয়, আজ চলে যা। তারপরে গত 1 সপ্তাহ পর আমরা সেই কবিরাজের বাড়ি দিনাজপুর আবার গেলাম। যাওয়ার পরে কবিরাজ বলল, আমি আমার জিনের মাধ্যমে খবর নিয়েছি। সে জিন বলল, তুই যেটা মাছ ধরতে গিয়েছিলে সেটা তোর বন্ধুর রূপে অবয়ব তোকে ধোকা দিয়ে নিয়ে গিয়েছে। সেদিন তোর ভাগ্য ভালোভাবে তুই কোনোভাবে বেঁচে গিয়েছিস। এর হাত থেকে বাঁচার জন্য তোকে কাজ করতে হবে। তোর ফ্যামিলির কাউকে একটা ছাগল কিনতে হবে, কালা কুসকুসে, একদমে, কোনো দামাদামি করা যাবে না। একদমে ছাগল কিনবে, কিছু আগরবাতি, কিছু ধূপ, কিছু মোম কিনে নিয়ে আসবে। আমি আসর করব, আসরের মাধ্যমে আমি সব জানাবো। তারপরে আমরা সবকিছু কবিরাজে যে জিনিসপত্র কিনতে বললো, আমরা সেসব জিনিসপত্র কিনে নিয়ে গেলাম। কিনে নিয়ে কবিরের কাছে ধরে দিলাম। তারপর রাত 11টা কিংবা 12টার সময় এরকমই হবে। গভীর রাত 12টার সময়ে কবিরাজ, তার সাথে থাকা একটা ছেলে থাকে, তারপরে সেই ছেলের উপরে বৃত্ত আঁকিয়ে সেইখানে তাকে বসালো। বসানোর পর কবিরাজ তার তন্ত্রমন্ত্র শুরু করলো। তন্ত্রমন্ত্র শুরু করার পর কবিরাজের সেই ছেলের উপরে জিন হাজির করলো। কবিরাজ বলল, তুই কেন এই ছেলের পিছনে ধরেছিস? যার উপরে জিন হাজির করা হয়েছে সেই ছেলে ভারী কণ্ঠে বলল, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে নিয়ে যাব। কেউ বাঁচাতে পারবে না, কেউই না, তুইও না। কবিরাজ বলল, ভালোভাবে বলছি, ছেড়ে দে। ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই কেন একটা নির্দোষ মানুষকে তোর কাছে নিয়ে যাবি? কবিরাজ এই কথা বলার পরে সেই জিন আবার উত্তর দিল, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে নিয়ে যাবই। তুই বাঁচাতে পারবি না, তুই বাঁচাতে পারবি না। সেই জিন এইভাবে কবিরাজকে বলতে থাকলো। কবিরাজ বলল, ভালোভাবে বলছি আসাদ, তুই ওর জীবন থেকে চলে যা, এর পরিণাম ভালো হবে না। তুই যদি না যাস আমি তোকে কিন্তু বোতল বন্দি করব। বোতলের মধ্যে তোকে আমি 100 বছর বন্দি করে রাখবো। তখন সেই জিন একটু ভয় পেল। ভয় পাওয়ার পর কবিরাজকে বলল, হ্যাঁ আমি যেতে পারি, একটা শর্ত আছে। রাত যখন 2টা হবে ওই ছাগলটা গাছের নিচে, ওই আম গাছের নিচে বেঁধে রাখবি, দুধ ধোপ এগুলো নিয়ে রাখবি, আমি ওর জীবন থেকে চলে যাব। তারপর কবিরাজ রাত 2টার সময় সেইখানে ছাগলটা রাখলো, কিন্তু 10 মিনিট পরে গিয়ে দেখলাম সেইখানে কোনো ছাগলই নেই, শুধু রক্ত, হাড্ডি, মাংস পড়ে আছে। তারপর কবিরাজ আমাকে কিছু তাবিজ, পানি পড়া, তেল পড়া দিল। সেখান থেকে সুস্থ হয়েছে, এখনো জীবনটা স্বাভাবিক আছে। কিন্তু সেই ভয়ঙ্করের কালো রাতের কথা আমি এখনো ভুলি না। এখনো চোখের সামনে ভেসে ওঠে সেই রক্ত মাখা লাল টকটকে চোখ, মুখের মধ্যে মাংস নেই এমন চেহারা। প্রিয় লিসেনার, আজকে আমাদের ঘটনা এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা সামনে এর থেকে আরেকটা ঘটনা আমরা কালেক্ট করব। সেই ঘটনাটি আমরা কালেক্ট করে আপনাদেরকে শোনাবো। আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছে। যারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মত কমেন্টে রাখবেন। আর দ্বিতীয় পার্ট শোনার জন্য কে কে আগ্রহী আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।